সরি, আমার অনেক লেট হয়ে গেল। স্ক্রিন শেয়ার দিচ্ছি as possible। তাহলে একটু কনফার্ম করবেন আমার স্ক্রিনটা যদি দেখা যায়। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। নাইস। তাহলে আমরা শুরু করি, আর ডিলে না করি। তো আপাতত আমরা আহ, আমাদের যে লেসন আছে সেটা হলো যে ক্লাস্টারিং নিয়ে আমরা বেসিক্যালি স্টাডি করব। তো ক্লাস্টারিং বলতে আমরা বেসিক্যালি দুই ধরনের ক্লাস্টারিং দেখবো। একটা হলো কেমিস আর একটা হলো আরএমএস। তো এই দুটো ক্লাস্টারিং প্রসেসে আমরা একটা ডাটা সেট দিয়ে এক্সপ্লোর করব। ডাটা সেটটা বেসিক্যালি ইউসিআই এর একটা ডাটা সেট। তো বেসিক্যালি অনলাইন রিটেল সেলস এর একটা ডাটা সেট। তো বেসিক্যালি এই ডাটা সেটের ফার্স্ট এই সেকশনটাতে আমি ইডিএ করে রেখেছি। আমি কোডে না গিয়ে ডিরেক্ট আমরা ইডিএ তে চলে যাই। সো আমরা যদি ডাটা সেটের ক্যারেক্টারিস্টিক্সটা দেখি, ডাটা সেটে বেসিক্যালি আমার এই এই ফিল্ড গুলি আছে। ইনভয়েস নাম্বার আছে। একটা মিনিট স্যার। হ্যাঁ, আমার এই ফিল্ড গুলো বেসিক্যালি আছে। ঠিক আছে, এখানে কি কি আছে? আমার ইনভয়েস নাম্বার আছে, স্টক কোড আছে, ডেসক্রিপশন আছে, কোয়ান্টিটি আছে, ইনভয়েস ডেট আছে, ইউনিট প্রাইস আছে, কাস্টমার আইডি আছে, এবং কান্ট্রি আছে। সো বেসিক্যালি আমার আহ, বিভিন্ন কাস্টমার কোন প্রোডাক্ট কতগুলো কোয়ান্টিটিতে কিনতেছে এবং সেটার জন্য আমার কি পরিমাণ সেলস হচ্ছে ওই ডাটাটা এখানে আছে। তো আমরা যদি মিসিং ভ্যালুটা দেখি, মিসিং ভ্যালুর মধ্যে দুইটা জিনিস মিসিং আছে ম্যাক্সিমাম কেসে। সেটা হলো যে ডেসক্রিপশনটা মিসিং আছে কিছু ক্ষেত্রে। ইনফ্যাক্ট এখানে প্রায় 1454 এন্ট্রিতে ডেসক্রিপশন মিসিং আছে, আর কাস্টমার এন্ট্রিটা খুব র্যাপিড আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কাস্টমার আর এন্ট্রি মিসিং আছে। আর টোটাল এন্ট্রি আমার আছে 5,41,909টা। ঠিক আছে, তো অলমোস্ট 0.5 মিলিয়নের মতো এন্ট্রি আছে। আচ্ছা, তো আমার এখানে যে স্যাম্পল ডাটাটা আছে, আমরা কিছু স্যাম্পল ডাটা দেখে নিই। সো এটা যেভাবে দেওয়া আছে, আমার প্রত্যেকটা ইনভয়েস আসলে আলাদা আলাদা করে স্টোর করা আছে। আমার ইনভয়েস নম্বর দেওয়া আছে, স্টক কোড দেওয়া আছে, ইনভয়েসের মধ্যে যে ডেসক্রিপশন আছে, হোয়াইট হ্যাঙ্গিং হার্ট টি লাইট হোল্ডার, হোয়াইট মেটাল ল্যান্টার্ন। সো এরকম ভাবে প্রত্যেকটা ইনভয়েসের আমার ডিসক্রিপশন দেওয়া আছে, কোন ইনভয়েসে কি কি আইটেম সেল হয়েছে সেই আইটেমগুলো দেওয়া আছে। পাশে দেওয়া আছে আমার কোয়ান্টিটি, কি কি কোয়ান্টিটি আছে সেটা নিয়ে কথা বলা হয়েছে। ইনভয়েসের ডেটটা দেওয়া আছে, কখন আসলে সেলস হয়েছে। ইউনিট প্রাইস দেওয়া আছে, প্রত্যেকটা ইউনিটের প্রাইস কত ছিল। কাস্টমার আইডি, যেটা বললাম কাস্টমার আইডি মিসিং আছে। তো বেশি অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে কাস্টমার আইডিটা আসলে নাই। ইনফ্যাক্ট এটার নাম্বার প্রায় 1 লাখের মতো। 1 লাখের মতো ইয়েতে আমার কাস্টমার আইডি নাই। বাট কাস্টমার আইডি এখন ম্যাটারও করতেছে না খুব একটা বেশি। তারপরে হলো যে কান্ট্রি আছে আবার ইউনাইটেড কিংডম। সো যে কান্ট্রির সেলসটা হয়েছে সেই কান্ট্রির নামটা বেসিক্যালি আছে। তো আমরা যদি একটু দেখি, এইভাবে পুরো ডাটা সেটটা ইডিএ করা আছে। ডিস্ট্রিবিউশন আমরা যদি দেখি, কোয়ান্টিটি আমরা যদি দেখি, কোয়ান্টিটি বিভিন্ন ভ্যারিয়েশনের কোয়ান্টিটি আছে এখানে। ইউনিট প্রাইসের ডিস্ট্রিবিউশনটা দেখা গেছে, ইউনিট প্রাইসের ডিস্ট্রিবিউশন দেখা গেছে যে আমরা 0 থেকে 40, 50 এরকম সামথিং একটা ইউনিট প্রাইসের ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে। টোটাল প্রাইসের ডিস্ট্রিবিউশন এখানে দেখানো হয়েছে, 0 থেকে 1000 পর্যন্ত আসছে। মান্থলি টোটাল সেলস, মান্থলি আমার যে সেলস গুলা হচ্ছে সেটা দেখানো হয়েছে। তো এই যে আমরা এখানে খেয়াল করি, 2010-এর 12 থেকে সেলস এর ডাটা গুলা নিয়ে আসা হয়েছে এবং 2011-র 12-তে যে শেষ হয়েছে। তো আমরা দেখতেছি যে এখানে সেলস বাড়তে 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 একটা সময় হলো 2011-তে, 11-র দিকে আবার সেলস সবচেয়ে বেশি বাড়ছে। এবং 2011-11 মাসে, মানে নভেম্বর মাসে আমার সেলস সবচেয়ে বেশি বাড়ছে। এরপরে আমার ডিসেম্বরে সেলস ডিক্লাইন করছে।
সো এখানে বেসিক্যালি আমাদের যে ইয়াগুলো আছে, যে আউটলায়ার যেগুলো আছে, টোটাল প্রাইসে কিছু আউটলায়ার আছে, সেগুলো আমরা পরে দেখবো, সামনে আসতেছে। আচ্ছা, তো ফার্স্টে ইডিএ করা হয়েছে আমাদের এই কোড এক্সাম্পলের ফার্স্ট সেকশনটাতে ইডিএ দেখানো হয়েছে। সেকেন্ড সেকশনটাতে যেটা দেখানো হয়েছে, সেকেন্ড সেকশনটাতে আমরা বেসিক্যালি আরএমএফ ইউজ করেছি। আরএমএফ এরকম একটা ক্লাস্টারিং প্রসেস। এই ক্লাস্টারিং প্রসেসটা আমরা বেসিক্যালি ওয়াক থ্রু করব। ঠিক আরএমএফ এর সাথে সাথে পরবর্তীতে দেখানো হয়েছে যে কে মিনস। সো দুটো ক্লাস্টারিং প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আহ, একটা মিনিট একটু ওপেন করে নেই। আরএফএম যখন আমরা এখানে নিলাম, আমি আরএফএম এর স্ট্রাকচারটা একটু দেখায় নিই ফার্স্টে। তো বেসিক্যালি দিনের শেষে আমার এরকম একটা ক্লাস্টারের চার্ট পাবো। তো কাস্টমার গুলিকে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করছি, ঠিক আছে, কিছু প্যারামিটার ধরে। রিসেন্সি ভার্সেস মনিটরি। রিসেন্সি মানে হলো রিসেন্ট যে sales গুলো হয়েছে রিসেন্ট ডেইজ এর মনিটরি ভ্যালু একটা কোরিলেশন এখানে, মানে একটা কানেকশন এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, ক্লাস্টারের কানেকশন এখানে দেখানো হয়েছে। তো এখানে অনেক প্যারামিটার আছে আমরা জানি। তো সব প্যারামিটার না হয়নি, এখানে রিসেন্সি আর মনিটরি ভ্যালু এই দুটো নিয়ে কম্পেয়ার করা হয়েছে, এবং এই ক্লাস্টার গুলো আমরা দেখতে পারতেছি। সো আমরা এখানে লস্ট কাস্টমার্স আমরা দেখতেছি। এই লাল যে গুলো আছে সেগুলো রিসেন্ট টাইমে আসলে আমরা দেখেছি যে প্রচুর কাস্টমার লস হয়েছে। সেই লস্ট কাস্টমারের ইয়েগুলো আমরা দেখতেছি, কেন এই কাস্টমারগুলো লুজ করেছে। বেস্ট কাস্টমার্স, আমার বেস্ট কাস্টমার্স গুলি এখানে ছিল, যেগুলিকে আমরা লুজ করি নাই। আর এখানে একটু খেয়াল করে দেখি, এখানে ডাটা ভলিউম কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। বিগার ডট মানে আহ, এই যে এখানে আমরা খেয়াল করি, যদি স্মলার ডট হয় তাহলে 40 অনলি, মানে কাস্টমার কাউন্ট ওখানে 40 ইন্ডিকেট করতেছে। আর যদি বিগার ডট হয়, লাইক দিস ওয়ান, এরকম যদি বিগার হয় তাহলে সেটা ম্যাক্সিমাম 200 পর্যন্ত লিমিট আমাকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, গ্রিন হলো আদার্স। অ্যাক্টিভ কাস্টমার্স আমার গ্রিনের পরে যে ইয়াটা আছে, গ্রিন গ্রিনের মানে লয়াল কাস্টমার্স ফ্রিকোয়েন্সি আমরা, আচ্ছা এটা আগে দেখে নেই। লস্ট কাস্টমার্সটা আমরা রেট দেখতেছি, এটাতে কোনো সমস্যা নাই। বেস্ট কাস্টমার্স আমরা অনেকটা ইয়েলোইশ একটা কালার দিয়ে দেখতেছি। তারপরে আদার্স পাচ্ছি, আদার্স। আর এরপরে হলো যে পেস্ট কালার, গ্রিন এন্ড পেস্ট কালার বলা যায়, এই দুটো খুবই কাছাকাছি কালার। পেস্ট কালারটা মূলত আমরা ইয়াতে দেখতে পারবো, এই যে এই কি বলে এটাকে, যেখানে ব্লু আছে, ব্লুর পরে আমরা নিচের দিকে যদি ফোকাস করি তাহলে এই যে পেস্ট কালার গুলো দেখতে পারবো, গ্রিনও দেখতে পারবো, এই যে পেস্ট কালার গুলো এখানে আছে, ঠিক আছে। সো পেস্ট কালার দিয়ে কি বোঝাচ্ছে? পেস্ট কালার দিয়ে হলো আমাদের অ্যাক্টিভ কাস্টমার্স গুলো বোঝাচ্ছে। আর ব্লু কালার দিয়ে আমার লয়াল কাস্টমার্স দের বোঝাচ্ছে, ঠিক আছে। তো বেস্ট কাস্টমার্স গুলো যেগুলো আমার কাছে সবসময় থাকতেছে, লয়াল কাস্টমার্স যেগুলো আমার প্রতি লয়াল, যেগুলো আমার কাছে গেট ব্যাক করবে। আর অ্যাক্টিভ কাস্টমার্স হলো যারা আমার অ্যাকচুয়ালি এখনো বাই করতেছে, রাইট নাও রিসেন্ট টাইমেও বাই করতেছে, ঠিক আছে। সো এখানে রিসেন্সি ডেইজে আমরা যদি দেখি, আহ গত 50 দিনের মধ্যে, 100 দিনের মধ্যে, 150 দিনের মধ্যে এবং 350 দিনের মধ্যে, এরকম ভাবে একটা রেঞ্জে দেখানো হয়েছে। টোটাল 1 বছরের ইয়ার থেকে এখানে দেখানো হয়েছে পুরোটা। তো আমরা এরকম একটা ক্লাস্টার পেয়েছি। আমরা যদি ডিস্ট্রিবিউশন দেখি মনিটারি ভ্যালুর দিক থেকে, সো মনিটারি ভ্যালুর দিক থেকে ডিস্ট্রিবিউশনটা অনেকটা এরকম, যে আমার প্রায় 3000-এর উপরে কাউন্ট আছে আমার সেলস এর। তারপরে আস্তে আস্তে আমার মনিটারি কতগুলো সেলস হয়েছে সেই কাউন্টের উপরে এখানে দেখানো হয়েছে। এই, এখন আমরা আসলে কোড একটা একটা করে একটু এক্সপ্লোর করি। So, আমরা ফার্স্ট থেকে আসি। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা করেছি, আমরা আমাদের পান্ডাস লাইব্রেরিটা নিয়ে নিয়েছি। পান্ডাস লাইব্রেরিতে আমরা বেসিক্যালি ডাটা প্রসেসিং করতেছি। নামপাই দিয়ে আমাদের নাম্বারস যেগুলো আছে ওই ডাটা সেটের নাম্বারস প্রসেস করতেছি। ম্যাটপ্লটলিব দিয়ে আমরা প্লটিং করতেছি। ম্যাটপ্লটলিব আর সিবর্ন বেসিক্যালি দুটা দিয়ে আমরা বিভিন্ন রকমের চার্ট বেসিক্যালি প্লট করতেছি। তো এরপরে থাকতেছে ডেট টাইম, যেহেতু আমাদের আহ টাইমের ডাটা নিয়েও কাজ করতে হয়েছে, সো ডেট টাইম আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর ফাইনালি হলো আমাদের আইপাইথন ডিসপ্লে একটা লাইব্রেরি ইউজ করা হয়েছে, ইমেজ এন্ড ডিসপ্লে। বেসিক্যালি আমাদের যে ফিগার গুলো আছে, এইগুলা প্রত্যেকটা ফিগার, এই প্রত্যেকটা ফিগার সেভ করার জন্য মূলত এই লাইব্রেরিটা ইউজ করা হয়েছে। এটা আমরা না ইউজ করলেও পারি। সো
যেটা বলেছিলাম যে আমার সিবর্নের কোন স্টাইলের চার্ট গুলো দেখাবে, সিবর্নের অনেকগুলো স্টাইল আছে, সেখান থেকে এখানে একটা স্টাইল সিলেক্ট করা হয়েছে সিবর্নের জন্য। কোন ডাটা সেটটা আমরা নিচ্ছি, ওই ডাটা সেটটা আমরা বেসিক্যালি এই ইউআরএল থেকে নিচ্ছি। আইসিএস ইউসিআই ডাটা রিপোজিটরি যেখানে আছে ওখান থেকে আমরা স্পেসিফিকলি অনলাইন রিটেলের ডাটা সেটটা আমরা নিচ্ছি। আমরা যদি দেখি এখানে আমরা একটা, সো আমরা যদি এটাতে ক্লিক করি আমার ডাটা সেট বেসিক্যালি ডাউনলোড হবে, একটা এক্সেল ডাউনলোড হবে। তো বেসিক্যালি এই ইউআরএল থেকে আমরা রিড এক্সেল পান্ডাস থেকে রিড এক্সেল দিয়ে আমরা আমাদের ইউআরএল থেকে ডিরেক্টলি ডাটাটা ইউজ করে নিয়েছি, ঠিক আছে, ডাটা ফ্রেমে লোড করে নিয়েছি। আমরা চাইলে এটাকে ডাউনলোড করতেও পারতাম। ওয়ান টাইম আমরা যেহেতু এক্সেল এ ডাউনলোড করেছি, আমরা আর একবার একটু দেখে নেই। এটা এখনো ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হতে থাকুক, আমরা নেক্সট মুভ নিলাম আমরা এটা। তারপরে আমরা ডাটা প্রসেসিং স্টার্ট করতেছি। সো ফার্স্টে আমরা যেটা করছি, আমাদের ইনভয়েস ডেট নামে একটা নতুন ফিল্ড অ্যাড করেছি এবং পান্ডাস পান্ডাস টু ডেট টাইম দিয়ে আমার ইনভয়েস ডেট যেটা ছিল, মানে আমরা যখন রিড করেছি তখন তো এটাকে স্ট্রিং হিসেবে রিড করেছে, এটাকে আমরা যেটা করেছি প্রপার ডেট টাইম অবজেক্টে কনভার্ট করে দিয়েছি, দ্যাটস ইট। তারপরে কি হলো, তারপরে আমরা যেটা ছিল যে আমার টোটাল প্রাইস যেটা ছিল, টোটাল প্রাইসটা আমি আরেকটা কলাম তৈরি করে নিয়েছি। টোটাল প্রাইসটা আমার ছিল না, সেটা হলো আমরা কোয়ান্টিটি ইনটু হলো গা ইউনিট প্রাইস, কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস মাল্টিপ্লাই করে আমরা টোটাল প্রাইসটা বের করে নিয়েছি। তারপর সো আমাদের যে মিসিং কাস্টমার ভ্যালু ছিল, রিমুভ মিসিং কাস্টমার আইডি এন্ড নেগেটিভ কোয়ান্টিটিস, আমাদের দেখা গেছে যে কিছু নেগেটিভ কোয়ান্টিটিস ছিল, কারণ আমরা যখন ইডিএ করছি ওখানে বেশ কিছু নেগেটিভ নাম্বার ছিল। সো আমরা যেটা করেছি যে কাস্টমার আইডি যেখানে নাই সেগুলো আমরা ড্রপ করে দিয়েছি, আর কোয়ান্টিটি যেগুলো আমরা দেখেছি গ্রেটার দেন জিরো, ইউনিট প্রাইস গ্রেটার দেন জিরো, অনলি সেই এন্ট্রি গুলোই রাখছি আমরা, ঠিক আছে। এগুলো নেওয়ার পরে তারপর আমরা ক্যালকুলেশনে আসতেছে আস্তে আস্তে। আচ্ছা, সো আমরা এখানে যেটা করেছি আরএফ ক্যালকুলেশনটা শুরু করতে যাচ্ছি। সেট রেফারেন্স ডাটা ওয়ান ডে আফটার লাস্ট পারচেস, ঠিক আছে। সো আমরা একটা রেফারেন্স নিচ্ছি, সেটা হলো কি যে ওয়ান ডে আফটার লাস্ট পারচেস। সো আমরা ডিএফ ক্লিন যেটা হলো আমাদের ক্লিন ডাটা, একটু আগে যেটা ক্লিন ডাটা করলাম সেই ডাটাটা আমরা নিলাম, ইনভয়েস ডেট নিলাম, ইনভয়েস ডেটের একদম ম্যাক্স মিনিং হলো যে লাস্ট ডেটটা প্লাস টাইম ডেল্টা, আমরা এটার পরে আরো একটা দিন অ্যাড করে নিয়েছি, ঠিক আছে, রেফারেন্স ডেটটা ধরার জন্য। আহ তো এটা কেন করতেছি, আমরা বেসিক্যালি এটা করতেছি যে নেক্সট এর দিন আমার আসলে আমি সবকিছু ক্যালকুলেট করতে চাই নেক্সট এর দিনটার জন্য। তো ওই জিনিসটাই আমরা ধরলাম আমার পুরো এক বছরের ডাটা আছে। সো এক বছর একদিন যে নতুন দিনটা যেটা আসছে, সো ওই নতুন দিনের জন্য আমরা ক্লাস্টার গুলো ক্যালকুলেট করতে চাচ্ছি। সো আমরা ওই কাজটাই বেসিক্যালি এখানে করে নিচ্ছি, একটা নতুন দিন অ্যাড করে নিচ্ছি যেখানে আমরা আমাদের ক্যালকুলেশন গুলো রাখবো। সো আমাদের ডিএফ ক্লিন যে ডাটা ছিল, যেটা আমরা ক্লিন করে নিয়েছি, সেটাকে আমরা গ্রুপ বাই করতেছি কাস্টমার আইডি, ঠিক আছে। কাস্টমার আইডি দিয়ে আমরা প্রত্যেকটা গ্রুপ করে নিচ্ছি। তারপরে ইনভয়েস ডেটটা নিচ্ছি, ইনভয়েস ডেট নিচ্ছি, রেফারেন্স ডেট খেয়াল করে দেখি, আমাদের যে রেফারেন্স ডেট যেটা বললাম একটা দিন অ্যাড করে নেওয়া হচ্ছে, মাইনাস এক্স ডট ম্যাক্স, ঠিক আছে। যে আহ, মানে আমরা তো গ্রুপ করতেছি কি দিয়ে, কাস্টমার আইডি দিয়ে। তো ওই কাস্টমার আইডির লাস্ট যে ডেটটা আছে ওটা থেকে মাইনাস করতেছি লেটেস্ট ডেট যেটা আছে, যে মানে নতুন যে দিনটা আসতে যাচ্ছে সেই দিনটা থেকে কাস্টমার আইডির যে লাস্ট যে পারচেস করেছে সেটা আমি মাইনাস করে আমি দেখতেছি যে সে আসলে কতদিন ইয়া করছে, ঠিক আছে, কতদিন আমার সাথে আছে, সেটাকে আমরা রিসেন্সি ধরতেছি, ঠিক আছে। ইনভয়েস নং আমরা এগুলা গুনতেছি এবং ইনভয়েস গুলি যেগুলি আমরা দেখতেছি ইউনিক ইনভয়েস নাম্বার আছে, ঠিক আছে, সেগুলি আমরা ক্যালকুলেট করতেছি এবং সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতেছি। তো খুবই সিম্পল জিনিস, আমি যতগুলা নতুন ইনভয়েস নাম্বার দেখবো অবভিয়াসলি সেই কাস্টমারটা আমার কাছে বারবার আসছে, রাইট।
তো সেখান থেকে আমি বুঝতেছি সে কতবার আমার কাছে আহ মানে আসছে, আমার কাছে বারবার আসছে এবং আমার সাথে বাই সেল করছে। টোটাল প্রাইস, সো টোটাল যা কিছু আছে, যতগুলো এন্ট্রি আছে ওই কাস্টমার আইডি এগেইনস্টে আমরা সাম করে টোটাল প্রাইসটা নিয়ে নিছি। ঠিক আছে, এইভাবে আমরা নতুন যে ইয়ে আছে সেটার জন্য আমরা আর এফ এম ক্যালকুলেট করা শুরু করছি। আচ্ছা, সো আর এফ এম এর জন্য আমার কি কি কলাম হতে যাচ্ছে, নতুন কলাম। সো আমার যেহেতু কিছু ডাটা নতুন করে জেনারেট করে নিয়েছি, নতুন কলাম গুলা কি কি হবে? কাস্টমার আইডি হবে, রিসেন্সি আসবে, যেহেতু এখানে রিসেন্ট ইয়া নিয়ে আসছি, রিসেন্সি আসবে, ফ্রিকোয়েন্সি আসবে, আমার ইনভয়েস নং আসতেছে, এবং লাস্ট হলো টোটাল প্রাইস। টোটাল প্রাইস থেকে আমি মনিটারি ইয়াটা পেয়ে যাচ্ছি। সো আরএফএম এ আমার এবার কি করতে হচ্ছে, আমার প্রত্যেকটার জন্য স্কোরিং করতে হচ্ছে। তো আমরা এটা কি করতেছি, আমরা বিভিন্ন ইয়াতে পোর্শনে ভাগ করে নিচ্ছি। তো রিসেন্সিকে আমরা এরকম চারটা পোর্শনে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, 4 3 2 1 এরকম চারটা লেভেল দিয়ে আমরা রিসেন্সিকে আমরা ভাগ করে নিচ্ছি, চারটা ভাগে ভাগ করে নিচ্ছি। তো এখানে একটু খেয়াল করে দেখি, আমার 4 হলো বেস্ট, আমরা বেসিক্যালি রেটিং দিয়েছি। আমার রিসেন্সির সবচেয়ে বেশি পরিমাণে রিসেন্সি বা শেষে একদম শেষ, মানে আমার যে ডেটটা আমি ক্যালকুলেট করেছি ওই ডেটের ইমিডিয়েটলি আশেপাশে কারা বাই করেছে, অথবা এক কথায় বলতে গেলে খুব রিসেন্টলি কে বাই করছে। তো যে কাস্টমার গুলো, তাদেরকে আমরা 4 দিচ্ছি, যারা আরো আগে আমার সাথে বাই করেছে তাদেরকে 3 দিচ্ছি, যারা আরো আগে 2 দিচ্ছি, যারা আরো অনেক আগে তাদেরকে 1 দিচ্ছি, অনেকটা এরকম। 4 হচ্ছে আমাদের এক্ষেত্রে বেস্ট। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এরকম আছে, চারটা লেভেল দেওয়া হয়েছে। এবং ফাইনালি হলো মনিটারির ক্ষেত্রে, মনিটারির ক্ষেত্রে মানে সবচেয়ে বেশি পরিমাণে স্পেন্ড করেছে। ফ্রিকোয়েন্সি হলো কতবার কিনেছে আমার সাথে, আর মনিটারি হলো যে সে সবচেয়ে বেশি পরিমাণে আমার সাথে স্পেন্ড করেছে। ওইভাবে আমি প্রত্যেককে স্কোরিং করতেছি। তো এরপরে যেটা করা হয়েছে, কম্বাইন আর এফ এম স্কোরস, প্রত্যেকটা স্কোর নিয়ে আমরা এখানে কম্বাইন করছি। তো এই সবগুলো ক্যাটাগরি স্কোর নিয়ে আমরা কম্বাইন করে যে স্কোরটা আসছে সেটা আমরা শো করছি। এরপরে যেটা করা হয়েছে, আমার কাস্টমার সেগমেন্ট করা হয়েছে, একটা একটা করে আমরা কাস্টমার এরকম ভাবে সেগমেন্ট করতেছি। সেগমেন্ট কাস্টমার আমি রো দিলাম। আহ আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখি, আমার তিনটা ক্যাটাগরি আছে। আমি এখানে যখন অ্যাড করছি আলটিমেটলি তিনটা স্কোরকে আমরা স্ট্রিং হিসেবে নিচ্ছি। সো ফার্স্ট এর থেকে আমি হয়তো 4 থেকে একটা স্কোর পাবো, সেকেন্ড থেকে একটা স্কোর পাবো, থার্ড থেকে আরেকটা স্কোর পাবো। তো এখান থেকে আমরা কাস্টমারদের কিভাবে সেগমেন্ট করবো সেটা বেসিক্যালি আমরা গ্রুপটা দেওয়া আছে। তো আমরা যেটা করতেছি, সেগমেন্ট কাস্টমার আমার ফাংশনটা থাকছে, এখানে আমি রোটা পাস করে দিব। রো পাস করলে তখন কি হবে, আর এফ এম স্কোর ইন 444 443 4 4 3 3, ঠিক আছে। সো এইভাবে আমি আমার বেস্ট কাস্টমার গুলাকে ডিফাইন করতেছি। তারপরে কি থাকতেছে, আমার লয়াল কাস্টমারকে আমি ডিফাইন করে দিয়েছি, যাদের আর স্কোর অথবা রিসেন্সি স্কোর আমরা দেখতেছি 3 এর থেকে নিচে। আর এরপর এবং সাথে দেখা যাচ্ছে এফ স্কোর মানে হলো ফ্রিকোয়েন্সি স্কোর আমার হলো 2 এর থেকে নিচে। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা কাস্টমারের লেভেল ডিফাইন করে দিয়েছি, ঠিক আছে, স্কোর অনুযায়ী। সো আমাদের বিজনেস এর জন্য যেভাবে দরকার আসলে স্কোরিংটা করা, এটা আমরা আমাদের মতো করে ডিফাইন করে নিতে পারবো। এখানে ওই প্রসেসটাই ডিফাইন করা হয়েছে, এবং এইভাবে আমরা আসলে ক্লাস্টার গুলাকে ডিফাইন করে দিয়েছি যে আচ্ছা এইভাবে আমার কাস্টমার গুলাকে স্কোর করো, এবং এইভাবে আমার ক্লাস্টার গুলাকে রেডি করো। বললাম। আচ্ছা, সো আমি এখানে আরএফএম এবার ফাইনালি অ্যাপ্লাই করতেছি, আমার যেহেতু ক্যালকুলেশন ডান। এখানে আমি প্রত্যেকটা সেগমেন্ট এখন রেডি করতেছি। সেগমেন্ট আমরা রেডি করার পর এবার আমরা ভিজুয়ালাইজেশন স্টার্ট করেছি একটা একটা করে। সো আমার এবারে ফার্স্ট অফ অল আমার কাস্টমার সেগমেন্ট গুলো আমরা ভিজুয়ালাইজ করতেছি। সো ফার্স্ট যে ডায়াগ্রামটা আছে সেখানে আমরা কাস্টমার সেগমেন্টসটা পাবো, আমরা একটু দেখি। এই যে, সো কাস্টমার সেগমেন্টসটা আমরা এখন এখানে বের করতেছি, আমরা যেভাবে কাস্টমার লেভেল গুলো নিয়ে আসছি আমার সেই অনুযায়ী আমরা কাস্টমারের এই সেগমেন্ট গুলো পাচ্ছি। তো দেখা যাচ্ছে আমার একটা মিনিট, এখানে কাস্টমার এক্সিস ওয়ান সেগমেন্টস, কাস্টমার সেগমেন্ট আমি নিলাম। হ্যাঁ,
আমরা কাস্টমার সেগমেন্টটা দেওয়া আছে কিন্তু ইয়াটা দেওয়া নাই কেন? সামহাউ পুরো জিনিসটা আসে নাই কেন এখানে? দেখি। আর এম এ আর এফ এম কাস্টমার সেগমেন্টস। আচ্ছা, এখানে সামহাউ লেখাগুলো কেটে গেছে, পুরো লেখাটা আসে নাই। যে জিনিসটা হলো যে এখানে আমার প্রত্যেকটা এতক্ষণ আমরা যে ইয়াগুলা ডিফাইন করলাম, আমাদের যে টাইপের কাস্টমার গুলা ডিফাইন করলাম, সেই প্রত্যেকটা কাস্টমার গুলা এখানে প্রত্যেকটা নাম আছে। সো আমরা যদি একটু দেখি আমাদের যে কাস্টমার গুলো আমরা ডিফাইন করছিলাম, লাইক ডেফিনেশন অনুযায়ী কোথায় গেল লিস্টটা? এই যে আমাদের যে চারটা, সরি, পাঁচটা যে ভাই ক্যাটাগরি আছে কাস্টমার আমাদের হলো এটা বাদ, মানে বাদ দিয়ে যদি আমরা রান করি তাহলে তো চলে আসার কথা, তাই না? মানে কাস্টমারটা কোনো কাস্টমার। শর্ট ফর্ম দিয়ে ওটা মনে হয় হ্যাঁ, কোনো ডেফিনেটলি ডেফিনেটলি মানে ডেফিনেটলি ফন্ট আমাদের সাইজের বা এরকম কোনো একটা ইয়ে হয়েছে, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের কাস্টমারের ইয়াটার জন্য এই ইস্যুটা হয়েছে। কাস্টমার টার্মটা আসার জন্যই এই পার্টটা মিসিং ওই আছে। ইফে কাস্টমার সেগমেন্টে মনে হয়। হুম হুম। কোথায় গেল? এটা মনে হয় প্রত্যেকটা ইয়া ধরে ধরে বাদ দিতে ওই যে হবে আমার। রিটার্ন বেস কাস্টমার, রিটার্ন রয়্যাল কাস্টমার, এগুলোতে মনে হয় আপনি যেটা চেঞ্জ করবেন সেটাই আসবে, তাই না? এক্স্যাক্টলি, এই যে হ্যাঁ, বেস্ট কাস্টমার, রয়্যাল কাস্টমার। সো আমরা যদি এখান থেকে জাস্ট কাস্টমার ওয়ার্ডটা বাদ দিয়ে দিই, তাহলেই ইয়া হওয়ার কথা। একটা মিনিট, আমি একটু দেখে নিই আর নিচে কোনো ডিপেন্ডেন্সি আছে নাকি আবার। ফরচুনেটলি এটা মিস হয়ে গেছে। আচ্ছা, সো এটা একটু ঠিক করে নিই, একটা মিনিট। নিলাম নাম, লস্ট কাস্টমার্স। ঠিক আছে, তো এখান থেকে বোঝা যাবে আশা করতেছি। দেখি আমরা রান রান দিলেও তো সময় লাগবে রান হতে। আচ্ছা, রান না দিলে তো এটা বোঝাও যাবে না। আচ্ছা, আসতে থাকুক, আমরা বাকি ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলতে থাকি। প্রবলেম হলো যে সবগুলোই তো চলে যাবে। আচ্ছা, আসতে থাকুক, আমি বাকি গ্রাফগুলো নিয়ে কথা বলি, যেহেতু ইমেজ হিসেবে সেভ আছে বাকিগুলা। আমি ইমেজ ওপেন করে আপনাদের এক্সপ্লেইন করতেছি। এরপরটা হলো যে আরএফএফ স্ক্যাটার, স্ক্যাটার ডট পিএনজি। আমরা ইমেজটা ওপেন করি সাইট থেকে, ইমেজটা আমরা দেখি। আর এফ এম স্ক্যাটার, আর এফ এম স্ক্যাটার। সো এই ইমেজটা, সো বেসিক্যালি এখানে আমাদের এই স্ক্যাটার প্লটটা আসবে পরবর্তীতে। তো স্ক্যাটারটা আমরা তো শুরুতেই এক্সপ্লেন করেছি। সো এখানে বেসিক্যালি আমরা ওই কাস্টমার গুলোকে আরো ডিটেইলে দেখতে পারতেছি, কোন কাস্টমার কত সেগমেন্টে আছে। প্রত্যেকটা সেগমেন্ট আমরা আলাদা আলাদা দেখতে পারতেছি, ঠিক আছে? যে কারা কোন রেঞ্জে আমার কাছে বাই করেছে, রিসেন্সি মানে হলো গত 50 দিনের মধ্যে কে কি বাই করেছে, সেই জিনিসগুলো এখানে চলে আসতেছে। আর এই বরাবর হলো যে আমার 10^5, 10^4 এই স্কেলে সে প্রোডাক্ট আমার কাছে বাই করছে। সো এখানে একটা বড় চাঙ্ক আছে। এই বড় চাঙ্কটা কতজন? অলমোস্ট 200 জনের মতো। সো এইখানে অলমোস্ট 10^5 প্লাস রেঞ্জে বাই করেছে অলমোস্ট 200 জন প্লাস, এরকম আমরা দেখতেছি। 10^5 এর পরেও আরো আপার রেঞ্জে আছে আমার, আহ মনে হচ্ছে যে 80 জনের মতো এরকম আছে, যারা আরো বেশি বাই করেছে। আশা করছি আইডিয়াটা পাচ্ছেন, রাইট? প্রত্যেকটা ডট দিয়ে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে আসলে কতজন এখানে এই লেভেলের কাস্টমার আছে, যারা অনেক বেশি বা এই স্কেলে বাই করছে। ঠিক আছে, আমি মনিটারি ভ্যালু অথবা স্পেন্ড লিমিট ধরে যদি টার্গেট করতে চাই, ওই কাস্টমার গুলোকে আমরা এখান থেকে টার্গেট করতে পারবো। তো দেখি, মেন টাইম চলে আসে বাকি পার্ট গুলো। দেখাচ্ছে হয়ে গেছে, আমরা দেখি। হ্যাঁ, এখন আসছে। সো আমাদের যেটা হয়েছে, এখানে আমরা আদার্স পেলাম। তারপরে যেটা হলো লয়াল, আমার লয়াল কাস্টমার গুলা এতগুলা ছিল, সেটা হলো আমার 1000 প্লাস। এটা 1200 প্লাস হলো আদার্স কাস্টমার। 1000, 1000 প্লাস হলো আমার লয়াল থাকতেছে। লস্ট কাস্টমার হলো আমার 800 প্লাস থাকতেছে। বেস্ট কাস্টমার থাকতেছে আমার এখানে ঠিক 800-তে আসতেছে। আর অ্যাক্টিভ কাস্টমার আমরা পাচ্ছি মূলত 200 প্লাস। সো আমাদের দরকার হলো এই অ্যাক্টিভ আর বেস্ট গুলো, রাইট? অ্যাক্টিভ, বেস্ট এন্ড লয়াল যদি আমরা
এক্সিস্টিং কাস্টমার গুলাকে প্রিজার্ভ করতে চাই, বেসিক্যালি এই তিনটাকে ডাইরেক্টলি আমাদের হচ্ছে। তবে অ্যাক্টিভ কাস্টমার গুলাকেই আমরা বেশি ফোকাস আনতে চাই, কারণ তারা অ্যাক্টিভলি বাই করতেছে এবং তাদেরকে কোনো যদি আমরা অফার দেই, হোপফুলি তারা ওই অফার গুলা টেক করবে। ঠিক আছে, এইভাবে আমরা কাস্টমার বেসকে কিন্তু আলাদা করে ফেলতে পারি একটা এক্সিস্টিং ডাটা সেট থেকে। তো এখানে পুরো এক্সাম্পলটাই দেখানো হয়েছে, স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা জিনিসই দেখলাম। ওকে, হ্যাঁ এটা দেখলাম আমরা। এটা দেখার পর হলো আমার রিসেন্সি রেট, হ্যাঁ এটা দেখলাম আমরা। আর এখানে মনিটরি ডিস্ট্রিবিউশন উইথ আউটলায়ার, মানে এখানে একটা ফেলিওর কেস দেখানো হয়েছে আসলে, যেখানে হলো যে আমাদের যে আরএফএম যে মেথডটা আছে, এই মেথডটা কখন কাজ করবে না। সো যদি আমার ডাটা সেটে প্রচুর পরিমাণে আউটলায়ার্স থাকে, তখন আমার ডাটা সেটটা কাজ করবে না। সো ওই এক্সাম্পলটা এখানে দেখানো হয়েছে। সো আমরা চেষ্টা করব আরএফএম যখন আমরা ফিট করব, যেন ডাটা সেটে কোনো আউটলায়ার না থাকে। আউটলায়ার গুলো রিমুভ করে ফিট করলে আমরা এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবো সবসময়। ওকে, সো এটা আরএফএম গেল। আরএফএম এর পরে যেটা আমাদের আসছে সেটা হলো যে কেমিন্স। কেমিন্স এর ক্ষেত্রেও সেম ডাটা সেটাই লোড করা হয়েছে, সেম আরএফএম এর মানে প্রসেস। মেন আমরা ঠিক উদ্দেশ্য বা আগের মানে প্রাইমারি গোলটা কি, এটা যদি একটু মতোই বলতেন। সব কাজ করেছি। হ্যালো, ক্লাস্টার আমার করতেছে কথা এই যে আমরা। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ জি শোনা ভাই, যাচ্ছে এখন ভাইয়া, শোনা আমি যাচ্ছে। শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আমি যে মেইন উদ্দেশ্য যেটা সেটা বলেন, আরএফএম দিয়ে কি করতে পারতেছি, আমরা কাস্টমার গুলাকে সেগমেন্ট করতে পারতেছি, কাস্টমার গুলাকে ভাগ করে করে দেখতে পারতেছি। এই যে আমরা আরএফএম ছাড়া এই কাস্টমার গুলাকে কিন্তু সেগমেন্ট করতে পারতাম না। ঠিক আছে, আরএফএম ইউজ করি আমরা এই কাস্টমার গুলাকে সেগমেন্ট করে ফেলছি, এবং আমরা সেগমেন্ট গুলা আমাদের মতো করে দেখতে পারতেছি। সো এই সেগমেন্টেশনের সুবিধার জন্য আমরা অলরেডি কি করছি, কিছু ক্যাটাগরি ডিফাইন করে নিছি, রাইট? যেমন এই যে আমার কিছু ইউজ কেস ডিফাইন করেছি, সেই জন্য আমার সেগমেন্টেশনটা অনেক ইজিয়ার হয়েছে। ঠিক আছে, জাস্ট এটা গ্রুপিং না, ওই গ্রুপিং এর মধ্যে আবার কিন্তু গ্রুপ করা আছে, প্রত্যেকটা গ্রুপিং এর মধ্যে আবার গ্রুপ আছে। আমরা অলরেডি জানি আমার 5টা গ্রুপ আছে, রাইট? এখন ওই 5টা গ্রুপের মধ্যে আবার কোথায় কোন ক্যাটাগরি মনিটারি ভ্যালুতে কারা বেশি স্পেন্ড করতেছে তাদেরকে আবার আলাদা করা আছে। ঠিক আছে, এই গ্রুপগুলা আমি এখন মোর কেয়ারফুলি কিউরেট করতে পারতেছি। আচ্ছা, এই একটা বড় চাঙ্ক আছে যেখানে আমার অলমোস্ট 200 জন এখানে আমার কাস্টমার্স আছে যারা 10^5 এর উপরে স্পেন্ড করে। আমি হয়তোবা এই গ্রুপটার সাথে কথা বলতে চাই বা এদের প্যাটার্নটা দেখতে চাই। আরএফএম ইউজ করার ফলে আমি এই লেভেলের গ্রুপিং গুলো আমার চোখের সামনে চলে আসতেছে। এখন ভাই ক্লিয়ার হয়েছে? জি ভাই, বুঝছি। মানে এটা হলো মেনলি আমাদের যে কোনো একটা ডাটা সেটের ওই ডিস্ট্রিবিউশন গুলো বোঝার জন্য, তাই তো? এটার জন্য এই না না, কনসেপ্টটা ডিস্ট্রিবিউশন না, কাজ ঠিক করে। এটা শুধু ডিস্ট্রিবিউশন না, এটার সাথে সাথে হচ্ছে আমার গ্রুপ গুলা, ডাটার মধ্যে গ্রুপ গুলা বেটার ভাবে বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা। কেমিন্সটা জি জি। আরো একটু ক্লিয়ার হবে। কেমিন্সও এরকম আমরা গ্রুপই দেখছি, আমরা একটু দেখি। আচ্ছা। এই যে খেয়াল করে দেখেন, কেমিন্সও কিন্তু এরকম একটা গ্রুপই আসছে। ঠিক আছে, বাট কেমিন্সটা দিয়ে আমরা ওই গ্রুপিংটা আর একটু ডিফারেন্ট ওয়েতে করছি। মানে দুটা অ্যালগোরিদম দিয়ে একই কাজ করে, গ্রুপিং করে, বাট ওই গ্রুপিংটাই আমরা একটু বেটার ওয়েতে করছি এই। আচ্ছা, হুম, এখন আমরা আসি এখানে। তো কেমিস্ট এর ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম যে ডাটা ঠিক আগের মতো, টোটাল প্রাইসটা ইয়া করে নিয়েছি, ক্যালকুলেট করে নিয়েছি, তারপর ডিএফ ক্লিনে আগের মতো ঠিক ডাটাটা ক্লিন করে নিয়েছি। তারপরে যেটা হয়েছে, আমরা যে যে মেট্রিক গুলা ছিল সেই মেট্রিক গুলা ঠিক আগের মতো করে তৈরি করে নিয়েছি। ঠিক আছে, সবকিছু তৈরি করলাম। এটা করার পরে যেটা করা হয়েছে আমার, ঠিক আরএফএম এর ঠিক আগে যেভাবে করা হয়েছে ওই মেট্রিক গুলা ইউজ করা হয়েছে। তারপর যেটা করা হয়েছে, আমার গ্রাজুয়ালি আসার পর এখানে আমরা এই যে কে গুলা ডিফাইন করছি, বা কে মিনস কত হবে, ক্লাস্টারিং এর কে এর ভ্যালু কত হবে সেটা আমরা ডিফাইন করেছি। সো কে মিনস অ্যালগরিদম সম্পর্কে একটু বলে নিই। কে মিনস এর ক্ষেত্রে যেটা হয় যে কে এর ভ্যালু বা কতগুলা ক্লাস্টার হবে আমাদেরকে বলে দিতে হয়, এবং আমাদেরকে ঠিক আগের মতো কে নিয়ারেস্ট নেইবার যেরকম ছিল, আমাদের কতগুলা নেইবারটা বের করতে হবে। সেটা আমরা কি করি, ট্রায়াল রান করে দেখি কতগুলা নেইবার নিলে আমরা বেস্ট রেজাল্ট পাচ্ছি, রাইট? ঠিক এরকম কে মিনস এর ক্ষেত্রেও এরকম একটা এলবো চার্ট আছে। এলবো চার্টটা একটু দেখাই, এই যে এরকম ঠিক এলবো চার্ট আছে। আমরা যেটা করি যে আমরা এভাবে বের করি, যে আমরা কে এর ভ্যালু কত দিলে আমার কতগুলা ক্লাস্টার আমরা কভার করতে পারতেছি। ঠিক আছে, যেমন 2, 3, 4, 5, ঠিক আছে, 6, 7।
এইভাবে আমরা ক্লাস্টার ভ্যালু গুলা আমরা মানে ক্লাস্টার ডিফাইন বলতে করছি। ভাই এখানে কি আমরা ওই যে একটু আগে যে গ্রুপ করলাম এরকম গ্রুপের হিসাব হবে এখানে, মানে হ্যাঁ কয়টা হ্যাঁ গ্রুপ হ্যাঁ, করলে এক্স্যাক্টলি বেটার গ্রুপ, ওইটা আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি এরকম কিছু। এক্স্যাক্টলি 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 ওই গ্রুপটা আমরা ডিফাইন করে দিচ্ছি, কে এর ভ্যালুটা আমরা ডিফাইন করে দিচ্ছি এই। সো এরকম এলবো চার্ট দিয়ে আমরা কে এর ভ্যালুটা ডিফাইন করে দিতে পারি। আচ্ছা, আমরা আসি এবার। সো এখানে আমরা আরএফএম এ গেলাম, হ্যাঁ এই পর্যন্ত একদম সেম আগের কোডটাই। তারপরে আমরা কলামগুলো ডিফাইন করে দিচ্ছি ঠিক আগের মতোই। তারপরে যেটা নিচে আমরা লগ ট্রান্সফর্ম করছি, মোটর এন্ড ফ্রিকোয়েন্সি টু হ্যান্ডেল স্কিউড ডিস্ট্রিবিউশনস। ঠিক আছে, যেহেতু আমাদের স্কিউ ডিস্ট্রিবিউশনস ছিল, সেই ডিস্ট্রিবিউশনসটা হ্যান্ডেল করার জন্য আমরা যেটা করছি লগ ট্রান্সফরমেশন করে নিচ্ছি। আগে ডাটা সেটে আমার ট্রান্সফরমেশনের দরকার ছিল না, বাট এখানে আমার লগ ট্রান্সফরমেশনটা দরকার হয়েছে, নিলাম আমরা। তারপরে আহ স্ট্যান্ডার্ড স্কেলার যে আমরা ইয়া করি, আহ মানে ডাটাগুলো স্কেল করে নিই। সো এখানে ওই কাজটাই করা হয়েছে, নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করেছি যে এলবো মেথডে আমরা বেসিক্যালি ডিফাইন করার জন্য প্রত্যেকটা কে এর ভ্যালু দিয়ে আমরা দেখছি আমার ডাটার পারফরমেন্স কেমন আসে, কতগুলা ক্লাস্টার আসে। আচ্ছা, তো সেখান থেকে আমরা দেখতেছি ফার্স্টে এই যে এলবো কার্ভ আমরা ফার্স্টে ড্র করলাম, ঠিক আছে না? এখান থেকে আমরা দেখলাম যে কে এর ভ্যালু 4 নিলে আমরা বেস্ট আমরা ইয়া ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে। সো আমরা কে এর ভ্যালু 4 নিয়ে আমরা সামনের দিকে আগাইছি এরপরে। আচ্ছা, তো কে এর ভ্যালু আমরা কে মিনস নিছি, ক্লাস্টারস আমরা 4টা নিছি, র্যান্ডম সেট 42 নিছি এবং কে মিনসটা আমরা ইউজ করছি। এবং আমরা আরএফএম ক্লাস্টারস এর মধ্যে এই কে মিনস এর মধ্যে ফিট প্রিডিক্ট যে কে মিনস থেকে যেগুলো আসছে সেগুলো আমরা প্রিডিক্ট করে জাস্ট বসাই দিছি। তো এখন আমরা ক্লাস্টার গুলা প্লট করে দেখতেছি। সো এটার নাম কি হলো? এটা হলো কে মিনস স্ক্যাটার, ঠিক আছে। তো ঠিক আগের মতোই আরএফএম এ, কিন্তু এবার কে মিনস দিয়ে এখানে আমরা স্ক্যাটার প্লট করছি। এই যে আমার এবার কি হয়েছে, আমার কে মিনস এর যে ক্লাস্টার গুলো আছে, এবার ওই ক্লাস্টার গুলো আমরা আরো বেটার দেখতে পারতেছি, ঠিক আছে। আমরা এখন ওই কাস্টমার গুলাকেই আবার এবার ভাগ করছি কে মিনস দিয়ে। কে মিনস দিয়ে ভাগ করার ফলে আমরা কি পাচ্ছি, আমরা এরকম আবার আরো 4টা গ্রুপ পাচ্ছি। আমরা যেহেতু দেখে আছি এলবো চার্ট থেকে, আমার ইয়ার ভ্যালু যদি আমি 4 দেই তাহলে আমার ক্লাস্টারটা ম্যাক্সিমাইজ আমরা করতে পারবো, ঠিক আছে। এলবো চার্টটা কি, এলবো চার্টটা আমাদের হাতের যেরকম এলবো অথবা কনুইয়ের যে জায়গাটা থাকে, সেই জায়গাটা বেসিক্যালি আমরা সিলেক্ট করার চেষ্টা করি, যে জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম ডাটা পয়েন্ট গুলা ডিস্ট্রিবিউট করতে পারবো। এর থেকে যদি বেশি নেই তবে দেখা যাবে যে আমার ডাটাটা ডিস্ট্রিবিউশন হবে না, কতগুলো গ্রুপ আসবে এমন যেখানে গ্রুপ নাম্বার বা মানে কি বলবো ইয়া ক্যান্ডিডেট সংখ্যা খুবই কম, খুব খুব কম থাকবে, ওই গ্রুপগুলো চাইলে আমরা ইগনোর করতে পারি। সেই জন্য আমরা এলবো চার্ট ড্র করি এবং ঠিক এলবো এরিয়া যেটা আছে সেটা আমরা সিলেক্ট করি। বেসিক্যালি আমাদের ক্ষেত্রে 4 সিলেক্ট করলাম। তো আমরা এখানে 4টা গ্রুপের ডাটা আবার দেখতেছি। তো 4টা গ্রুপ আমরা একটু দেখে অ্যানালাইসিস করি। সো আমরা এখানে দেখতেছি যে জিরো যেটা আছে, জিরো গ্রুপটাতে আমরা এখানে একটা গ্রুপ পাচ্ছি, এই যে। তারপর হলো ওয়ান পাচ্ছি, ওয়ান এখানে পাচ্ছি। আর থ্রি পাচ্ছি, থ্রি আর একটা আমরা গ্রুপ পাচ্ছি। একটা মিনিট, এখানে জিরো আর থ্রি দুটো একই কালার কেন দেওয়া? ডেট সবই ঠিক আছে, কিন্তু দুটো কেন একই ডাটা দিলাম আমরা? একটা মিনিট একটু দেখে নেই। আহ, 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 কে মিস নিলাম, কে ফোর নিচ্ছে, হ্যাঁ সব ঠিক আছে এখানে, কিন্তু কথা হলো যে 4টার মধ্যে আমার দুটা কালার সেম কেন দিল? কিন্তু দুটো আলাদা করে ডিফিকাল্ট। জিরো আর থ্রি একই ইয়াতে নিয়ে আসছে। এটা আমি একটু আপনাদের সাথে নোটবুকটা শেয়ার করার আগে এই জায়গাটা একটু কারেক্ট করে দিব। এখানে ডেফিনেটলি একটা ডিফারেন্ট কালার নিতে হবে, কালার ছাড়া এটা ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। প্রবলেমেটিক। ওকে, এনিহাও আমি সামনে মুভ করতেছি। আমি যেটা করব যে এখানে যে কালার কোডিংটা আছে, কালার কোডিং জিরো আর থ্রির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার কোডিংটা করে দিতে হবে, ওটা করে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা।
আর হলো যে এখান থেকে চারটা ক্লাস্টার পাচ্ছি, চারটা ক্লাস্টার আমরা দেখতে পারতেছি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে। আর কেমিস কখন ফেল করবে, কেমিস ফেল করবে যখন আমার কাছে ফিচার স্কেলিংটা আমরা করবো না। এখানে খেয়াল করে দেখবেন আমরা কিন্তু ফিচার স্কেলিং করে নিছি, ফিচার স্কেলিং যদি না করে নেই আমরা কেমিস এর থেকে প্রপার ক্লাস্টারিং পাবো না। যেমন এখানে ফিচার স্কেলিং ছাড়া ডাটা সেটটা দেখানো হয়েছে, এবং আমরা এখানে দেখতেছি এই যে আমরা খুব ভালো গ্রুপিং পাই নাই। যেহেতু আমাদের ক্লাস্টারের মেইন টার্গেটটাই থাকে যে গ্রুপ গুলা বের করা, কমন ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে সেই গ্রুপ গুলাকে সেগমেন্ট করে ফেলা বা আলাদা করে ফেলা। যেহেতু ওই সেগমেন্টটাই পাচ্ছি না, সেক্ষেত্রে আমার এই ধরনের যে রিপ্রেজেন্টেশন আছে সেটা আমাকে খুব একটা বেশি হেল্প করতে পারতেছে না আচ্ছা, ভাই এখানে তো ঠিক ক্লাসটা তো আছে। চারটাই ছিল, মানে এটা কি আমরা না, স্কেলিং করি নাই চারটাই দেখে? আছে। না না, চারটাই আছে, কিন্তু খেয়াল করে দেখেন কালার কোডটা খেয়াল করেন। 0 আর 3, দুটার কালার কোড একই না। মানে জি। আপনি তো ভিজুয়ালাইজ করতে পারছেন না, 3 তো আচ্ছা আলাদা আচ্ছা, করতে পারতেছেন। সো এটা প্রবলেম তো বুঝছি। আপনার জন্য, তাই না? গ্রুপ জি আছে জি। ঠিকই, কিন্তু আপনি দেখতে পারতেছেন না। মানে এটা রিপ্রেজেন্টেশনে আমার দিক থেকে ফলস আছে, এটা ফিক্স করে দিতে হবে আপনাদেরকে। না না, একটু আগে একটা দেখলাম যে এই নিচেরটার আচ্ছা, কথা বলতেছি, আমি নিচেরটার কথা, ফেলার কেসের কথা বলতেছি। হ্যাঁ, ফেলিওর মানে কেসে এটা কি হলো বলেন? ফিচার স্কেলিং করি নাই সেজন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফেলিওর স্কেলে এটা দেখানো হয়েছে যে ফিচার স্কেল যদি না করি, খেয়াল করে দেখেন আমার দুটো হুম গ্রুপ হুম, খুব ছোট আসছে আর একটা গ্রুপ অনেক বড় আসছে, যেটা জি আসলে দেখছি। আমার জন্য খুব একটা ভালো সিনারিও না। ঠিক আছে, মানে এই ক্লাস্টারিং তে আমি খুব একটা বেশি হেল্পফুল কিছু করতে পারবো না। তো এই জন্যই আসলে উচিত ফিচার স্কেল করে নেওয়া। স্কেল করে নিলে আমরা একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন চার্ট পাবো, যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই গ্রুপের বা অথবা এই ক্যারেক্টারিস্টিক্স এর লোকজন এই এই অবস্থায় বেশি আছে, এই অবস্থায় কম আছে, এরকম একটা ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পারবো। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো মোর হেল্পফুল হবে আমাদের জন্য। Okay, ঠিক আছে। আমার দিক থেকে আসলে আজকে এতটুকু ছিল। আমরা বেসিক্যালি আজকে যেগুলো করছি একটু বলে নেই। আমরা যেটা করছি ফার্স্টে, এই যে রিটেলের যে ডাটা সেটটা ছিল ইউসিআই রিপোজিটরি, ওখানে ডাটা সেটটা ইয়ে দেখছি। তারপরে আরএফএম টা দেখছি, আরএফএম কিভাবে কাজ করে, কিভাবে আমরা গ্রুপিং করে ক্লাস্টার করতে পারি সেটা দেখানো হয়েছে। এরপরে কে মিনস ক্লাস্টারিংটা দেখানো হয়েছে, কিভাবে আমরা ক্লাস্টার করতে পারি, কিভাবে আমরা এলবো কার্ভ দিয়ে কে এর ভ্যালু সিলেক্ট করতে পারি, সো দ্যাট আমরা হ্যান্ডসাম নাম্বার অফ অথবা অ্যাকসেপ্টেবল নাম্বার অফ ক্যান্ডিডেট নিয়ে আমরা এক একটা গ্রুপ তৈরি করতে পারি। যেন এমন না হয় যে একটা গ্রুপে খুব বেশি আহ, জিনিসপত্র আছে আর একটা গ্রুপে খুব কম আছে, এরকম যেন ডিস্ট্রিবিউশনটা না হয়। আচ্ছা, আর এদিক থেকে আমার দিক থেকে একটা কারেকশন আপনাদের কাছে যাবে, সেটা হলো যে এই ভিজুয়ালাইজেশনটা সেম কালার হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে আমার দিক থেকে। আর এটা আমার দিক থেকে এতটুকু ছিল। আপনাদের দিক থেকে কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে আস্ক করতে পারেন। আর এছাড়া ভাই আপনারা যদি ইন্টারেস্টেড হন, আমি আরেকটা ক্লাস্টারিং প্রসেস দেখাতে চাই নেক্সটে। আপনারা যদি ইন্টারেস্টেড হন হয়তো বা আমি নেক্সটে অ্যাড করে দিব। সেটা হলো যে ইয়াটা, ক্লাস্টারিং এর নাম কি, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। এখানে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং দেখানো হয়নি, এখানে জাস্ট সিম্পল গ্রুপিং এর ক্লাস্টারিং দেখানো হয়েছে, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং প্রসেসটা দেখানো হয়নি। আমি একটু জাস্ট দেখাই দিই, এটাও রিয়েল লাইফে খুবই হেল্পফুল হয়। জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিই, বাট আপনারা যদি কোডে দেখতে চান আমাকে রিকোয়েস্ট করলে আমি ওটাও শো করবো। আপনি আপনারা জাস্ট একটু দেখেন যে এটা আপনাদের জন্য হেল্পফুল কিনা। ছোট্ট একটু দেখাই দিচ্ছি। তো এখানে যেটা হলো যে আমাদের যে বিভিন্ন রকমের সার্কেল গুলা দেখতেছি, এই সার্কেল গুলা ঠিক আগের মতোই আমাদের ক্লাস্টার গুলা, ঠিক আছে। বাট এই ক্লাস্টারে একটা এডিশনাল প্যারামিটার থাকে, সেটা হচ্ছে যে হায়ারার্কি, কার মধ্যে কে ইনক্লুড করতেছে, ওই জিনিসটাও এখানে একটা ট্রির মতো করে দেখানো হয়। ঠিক
এটা অ্যাগগ্লোমেরেটিভ ক্লাস্টারিং হতে পারে। ক্লাস্টারিং মানে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর বিভিন্ন অ্যালগরিদম আছে, তার মধ্যে একটা অ্যাগগ্লোমেরেটিভ ক্লাস্টারিং। তো এখানে এই ধরনের ক্লাস্টারিং গুলা করা হয়। বিভিন্ন লেভেলে যা যা আছে, আমার আইটেম গুলো আছে, ওগুলা আমরা একটা ট্রির মতো নোডে আমরা দেখতে পারি যে কোন ক্লাস্টার কার সাথে রিলেটেড এবং কে কোথায় বিলং করতেছে। ঠিক আছে, এভাবে দেখানো যায়। তো এটাতে যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে বলেন, আমি কোডটা দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, তো এখন আপনাদের কোশ্চেন গুলো একটু করেন। জি। ভাই এখনো পর্যন্ত ইডিএ প্রজেক্টটা শেষ করতে পারলাম না, মানে ওটা তো সমস্যা তো নাই না, 2 এক সপ্তাহের মধ্যে যদি করে দিই? না না, সমস্যা নেই, আস্তে আস্তে আগান। আপনারা আগাতে থাকেন, এমন না যে কোনো, আমি তো শুরুতেই বলে রাখছি এগুলা হলো আপনাদের প্রজেক্ট, তাই না? আপনারা যত টাইম ইনভেস্ট জি। করবেন তত ভালো করবেন। প্রথমটা করতে একটু সময় লাগে, এটা এক্সপেক্টেড। আর আমাদের তো প্লেন্টি অফ ক্লাস পড়ে আছে, তো এর মধ্যে শেষ করেন। আমি যতদিন ক্লাস আছে ততদিন তো আপনাদের সাপোর্টে আছি, ইনশাল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে এখানেই ড্রপ করতেছি। আর আমি চেষ্টা করব যে আপনাদের ওই কালার কোডটা ফিক্স করে নোটবুকটা শেয়ার করে দিতে, সো দ্যাট আপনারা এখান থেকে আরো বেশি ইনসাইট গ্র্যাব করতে পারেন। ঠিক আছে তাইলে, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে দেন।